আমরা বিগত সময়ে বিভিন্ন ভিডিও দেখেছি। কবি সৈয়দ এনায়েত আলীর শৈশবের ভিডিও দেখেছি, শিশু মুক্তিযুদ্ধের কথা শুনেছি আরও অনেক শৈশবের আনন্দঘন মুহূর্তের কথা। আজ আমরা শুনব কবি সৈয়দ এনায়েত আলীর একটি গ্রন্থ সহজ দর্শন। তিনি কেন লিখেছেন, কি বোঝাতে চেয়েছেন আমাদের, সেটি কি আসলে দর্শন সহজ, না দর্শনকে সহজভাবে উপস্থাপন করেছেন তিনি? এটাই আমরা কবি সৈয়দ এনায়েত আলীর কাছ থেকে আজকে জানব। ধন্যবাদ শুভ, সবাইকে ধন্যবাদ। এই কথাটার মধ্যে একটু আত্মম্ভরিত আছে যে আমি সহজ দর্শন কাব্য গ্রন্থখানি লিখেছি। মূলত সত্যি কথা বললে এই গ্রন্থখানি আমার লেখা নয়, এটি আমি শুধু সংকলন করেছি। এখানে সারা পৃথিবীতেই অসংখ্য দার্শনিক আছে, যাদের দর্শন শাস্ত্র আছে, যারা দর্শন শাস্ত্র লিখেছেন। তাদের নাম বলতে গেলে অনেক লম্বা হবে, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমি তাদের গ্রন্থগুলি পড়েছি। পড়ার সাথে আমার যে নিজের একটা অভিব্যক্তি, নিজের যে ধারণা, নিজের যে চেতনা, সেটি আমি সংজ্ঞা আকারে প্রকাশ করতে চেষ্টা করেছি। আপনার প্রশ্নটি খানিকটা দ্বৈত অর্থ বহন করে, যে আমি দর্শনকে সহজ করতে চেয়েছি না দর্শনটাই সহজ। এটি একটি ভাবার মতো প্রশ্ন বটে। আমি অবশ্য এভাবে ভাবিনি। আমি যখন সহজ দর্শন নামটি দেই, তখন সহজ দর্শন নামটি আমার মাথায় এমনি এসেছে। আমি দর্শনকে সহজ করব না দর্শনটাই সহজ, এইভাবে আমি ভাবিনি। এই যে আমাদের ভাবনার যে দুর্বলতা, ভাবনার যে সংকীর্ণতা, ভাবনার যে কমতি, এটিও একটি দার্শনিক বিষয়। আমি কেন ভাবিনি দর্শন সহজ? কারণ আমি দর্শন সহজ ভাবিনি। দর্শন শাস্ত্র পড়তে হয় দর্শন জানতে হলে। যেটি প্রাকৃতিক দর্শন আছে আমাদের, সেই দর্শনের একটা ব্যাপার। আর যে তাত্ত্বিক দর্শন আছে, সে দর্শন বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যে দর্শন গ্রন্থগুলি আছে, সেগুলি ভাষাগত কারণে তার সাধারণ পাঠকের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এজন্যে আমাদের মানুষের মনে, বাংলা ভাষাভাষী মানুষের মনে দর্শন একটি কঠিন বিষয়, এটি ধারণা হতে পারে। আর এরকম ধারণা থেকেই আপনি মূলত বলেছেন যে আমি দর্শনকে সহজ করতে চেয়েছি কিনা। আপনি আমার অন্যান্য কাব্যগ্রন্থের কথা বলেছেন, দর্শন নিয়ে কথা বলতে চাই, তার মধ্যে একটু বলা প্রয়োজন বোধ করছি। সেটি হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থের নাম সঞ্চয়। লক্ষ্য করে দেখবেন এখানে দন্তস্ব দিয়ে শুরু শব্দটি। তারপরের কাব্যগ্রন্থটির নাম সম্পূর্ণ, এখানেও দন্তস্ব আছে। তারপরের কাব্যগ্রন্থটির নাম সন্দর্ভ, এটাও কাব্যগ্রন্থ। এরকম আমার প্রতিটি কাব্যগ্রন্থ কেন যেন দন্তস্ব দিয়ে শুরু হয়েছে। তো এটি দর্শন গ্রন্থ, হয়তো এটি আমি অবচেতনভাবে ভাবিনি, যার জন্যে এটি হয়তো কাব্যগ্রন্থের মতো দন্তস্ব দিয়ে শুরু হয়েছে। আসলে দর্শন কি? আমরা যদি দর্শন কি এটি বলতে চাই, তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আপনার কলম আছে আপনার কাছে? একটু আচ্ছা, কলমটা পাইলে আমি দেখাইতে পারবো যে কি দর্শনটা আসলে কি আছে। এখানে আছে, এই যে দেখুন, এই একটা কলম। এটাকে আমরা লম্বাভাবে দেখতে পাচ্ছি। জি, এটাকে আমরা লম্বাভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের দর্শন বলছে, আমাদের ধারণা বলছে যে এই কলমটি লম্বালম্বি দেখা যাচ্ছে, কিন্তু এটিকে যদি আমরা এইভাবে ধরি, তাহলে দেখা যাচ্ছে এটাকে কিন্তু তল কিন্তু আলাদা হয়ে গেল। তো এই যে এর অবস্থান, এই অবস্থানগত ধারণাটাই হচ্ছে দর্শন। এটি আমি হয়তো ভালো মতো বোঝাতে পারলাম না, আমি হয়তো ভালো মতো বুঝি না, কিন্তু
বিষয়টা খানিকটা এরকমই। আর আমাদের বাংলা বাংলা ধারণায় যে দর্শন আছে, যেমন আমাদের খুব সহজে লালন দর্শন আমরা বলি। লালন বলছেন জাত গেল বলে। তাহলে এটি একটা দর্শন। আসলে কি জাত এমন একটা জিনিস যে যেতে পারে, চলে যেতে পারে জাত? কারণ জাত কি এমন একটা জিনিস যে তার জাত চলে যাবে? জাত হয়তো লালন এটি বুঝেছেন কিংবা বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ, জাত এমন একটা জিনিস যে চলে যেতে পারে। আসলেই কি দর্শনগত তত্ত্বগতভাবে এটি স্বীকার করা যায় যে কারো জাত চলে যায়? জাত যদি না যায় তাহলে কীরকম? আর যদি জাত যায় তাহলে কীরকম? তো এই যে দ্বান্দ্বিক বিষয়গুলো আছে, আমরা রবীন্দ্রনাথের কথা বলতে পারি। আমাদের সাম্প্রতিক সময়ে সবচাইতে সহজ দার্শনিক বলা যেতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। জল পড়ে পাতা নড়ে, এই যে কার্যকারণের কথাটা বলা হয়েছে, এই এই যে এখানে যে হেতুটা আছে, যে ধারণাটি আছে, এই ধারণাটা কে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে জলের আশ্রয় নিতে হয়েছে। জল পড়বে পাতা নড়বে, জল না পড়লে পাতা নড়বে না। তো এই যে একটার সাথে আরেকটা যুক্ত, এই যুক্ত যে যুক্তি, সেটি হচ্ছে দর্শন। আর আমাদের আমরা দর্শন সাহিত্যের ক্লাসে কী ধরনের দর্শন পড়ানো হয়? চিকিৎসকদের কি দর্শন পড়ার দরকার আছে? আমাদের মন আসলে কি? এটি অবচেতনভাবে মন কিনা? আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্নটাকে আমরা আমাদের প্রকৃত মন দিয়ে দেখি কিনা? এই স্বপ্ন শব্দটি বললাম, স্বপ্ন শব্দটি দিয়ে আমরা যা বুঝি তা কি আসলে স্বপ্ন কিনা? আর স্বপ্ন আর বাস্তব এটিও কি একটি স্বপ্ন কিনা? কিংবা আমাদের যে আমরা এই যে আমার ভেতরে কি আমি আছি? আমি একক, নাকি আমি আরেকটা অন্য আমি? আমাকে কি অন্য জায়গায় রেখে দেওয়া যায়? আসলে তো যায়। কারণ এই যে এখন আমরা প্রথমে কথা বলতাম, তারপরে লিখতে শুরু করলাম, তারপরে এই ছবি তুলতেছি কিংবা ভিডিও করতেছি। এই যে ভিডিওতে কথা বলবে, কিন্তু ওটি কিন্তু মৃত, ওটি আরেকটি আমি। এই দ্বান্দ্বিক অবস্থানগুলো সত্য মিথ্যা নির্ণয় করার একটা চেষ্টা থাকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে। তো জ্ঞানেরও একটা, এই যে আমরা জ্ঞানের কথা বলি, জ্ঞান আসলে কি? জ্ঞান কি একটা জ্ঞান বৃক্ষ? জ্ঞানের কি কাণ্ড আছে? জ্ঞানের কি শাখা প্রশাখা আছে? জ্ঞানের কি মূল আছে? আসলে হয়তো আমরা বলি জ্ঞান বৃক্ষ, বৃক্ষের সাথে তুলনা করি। তো জ্ঞান কি ওরকমই আসলে যে বিস্তৃতভাবে এটির ক্ষমতা, এটির কার্যক্ষমতা আছে? সবার জ্ঞান কি এক? কিংবা আমরা যারা পৃথিবীর মানুষ সবাই কি দার্শনিক? হ্যাঁ, এটি দার্শনিক, আমরা প্রত্যেক মানুষই দার্শনিক। আমি যেহেতু বলেছি সহজ দর্শন বিষয়টা, আসলে আমরা প্রত্যেকটা মানুষই দার্শনিক, এটি যেমন বলা যাবে। আবার এই দার্শনিকদের মধ্যেও তো পার্থক্য আছে। কেউ উচ্চতর দার্শনিক, যারা অধিকতর জ্ঞান ধারণ করে দর্শন বিষয়ে, তাদের বিষয়টা আর সাথে সাধারণের বিষয়টা যাবে না। তারাও দার্শনিক, হয়তো একটা ম্যাচ দিয়ে আগুন জ্বালাইতেও একটা প্র্যাকটিস দরকার হয়। তাহলে প্রাণীদের সাথে আমাদের পার্থক্য কী? এই দর্শনগতভাবে প্রাণী ও তো সে বাসা বুনতে পারে, প্রাণীও তো সে খেতে পারে, তার বাচ্চা লালন করতে পারে। যদি তাই পারে, তাহলে মানুষের সাথে তার পার্থক্য কী? এইখানেই বলছিলাম, যেটা আমি জ্ঞানের প্রশ্নটা এখানেই। তো তাদের কি আসলে জ্ঞান আছে না জ্ঞান নেই? জ্ঞান যদি থাকে তাহলে সেটি দিয়ে তারা কত দূরে যেতে পারে? আসলে মানুষ এবং প্রাণীর সাথে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা জ্ঞানের উপরেও পুরোটা নির্ভর করে না। এটি আসলে তার স্বভাবের উপর নির্ভর করে। স্বভাবটা এটি সবাই বলে, এই মানুষের সাথে প্রাণী পার্থক্যর সময় এই যুক্তিটি আসলে এভাবেই বলতে হয়। মানুষের আসলে সম্পর্ক আছে। যেমন মানুষের মা হয়, মানুষের বাবা হয়, ভাই হয়, বোন হয়,
তাদের মধ্যে যৌনতা কিংবা সেক্স কিংবা বিবাহ বন্ধন এগুলো হয় না, কিন্তু প্রাণীকুলে এই একটা ব্যাপার আছে যে প্রাণীকুলে এটির কোনো বালাই নেই। অর্থাৎ পার্থক্যটা খুব সূক্ষ্মভাবে দেখতে গেলে এভাবেও দেখা দরকার আছে। তো যেটি বলছিলাম যে আমাদের যে দর্শন বিষয়টাকে আমি সহজ বললাম কেন, দর্শন বিষয়টাকে সহজ বললাম এই জন্যে যে আসলে আমরা হয়তো প্রত্যেকে দার্শনিক, কিন্তু আমাদেরকে আরেকটু দর্শনগত বিষয়ে আরেকটু জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে ভাষাকে আরও আপন করতে হবে। ভাষাকে, পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে আরেকটি ভাষার মতো, কিংবা এমন কোনো ভাষা নেই যে আরেকটি ভাষাকে ধরতে পারে। ইংরেজি ভাষা সম্পূর্ণ বাংলাকে ধারণ করতে পারবে না, বাংলা ভাষা ইংরেজিকে ধারণ করতে পারবে না। কারণ আমি যে কবিতাটি লিখলাম সেটির অনুবাদ যদি করা হয়, সেটির দর্শনগতভাবে, ভাবগতভাবে ওই আমার সমপর্যায়ের হবে না, এটি সম্ভব না। এই জন্যে যার যে ভাষা আছে সেই ভাষাকে আঁকড়ে ধরা উচিত। আমাদের কথা অবশ্য আলাদা, আমাদের ভাষার প্রতি যে ভালোবাসা তা তো সাইনবোর্ড দেখবেন অধিকাংশই ইংরেজিতে, দেখবেন আপনার রায় হচ্ছে ইংরেজিতে, সব কিছুই ইংরেজিতে হচ্ছে। কিংবা আমাদের 21 ফেব্রুয়ারি আমরা বলি, ফেব্রুয়ারি দিয়ে বলি, ফেব্রুয়ারির প্রতি এত ভালোবাসা যে এটি বললে আবার একটু কেমন অবৈধ শোনা যাবে। অবৈধ বাক্যটি আসলে এখানে বলাও ঠিক হলো না, তো কথার ভিতরে। কিন্তু আমি বললাম এজন্যে যে অন্তর্গতভাবে এই ভাষাটা আমি ধারণ করেছি। এই অবৈধ বললাম, আসলে তাহলে বৈধ কি? আসলে পৃথিবীতে কি অবৈধ কিছু আছে? এইগুলো দার্শনিক চিন্তা নিয়ে যে সমস্ত ভাবনা ভেবেছি, আর দর্শন বিষয়ে যে একটু পড়ালেখা করেছি, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই। আমার ভিতরে অবশ্য অনেকে বিনয় দেখতে পায় না। আর কেউ কেউ অবশ্য বললো যে কবিতা লিখতে আসছে, কয়েকটা কবিতার বই টই লিখে তারপরে দর্শন শাস্ত্র লিখতেছে, কবি হয়তো জনপ্রিয় হইতে, যাই হোক এরকম একটা কিছু হইতে পারে। কিন্তু এগুলো আমি আসলে ভাবি নেই। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি যে দর্শন বিষয়ে যে আমি খানিকটা পড়ালেখা করেছিলাম, আমার খানিকটা দায়বদ্ধতা মনে হলো যে দর্শনকে সংজ্ঞায়িতভাবে আসলে আমি পাই নাই। আমি যে সমস্ত বাংলা ভাষায় যে দর্শনের বইগুলো পড়েছি, সেখানে যেমন নির্বাণ একটা ব্যাপার, নির্বাণ বিষয়টা কি, এটি যদি আমরা এর যে দার্শনিকতা, এই জিনিসটাকে তো একটা সংজ্ঞায়িত করতে হবে, এক বাক্যে কিংবা কয়েকটি বাক্য দিয়ে এটিকে বোঝাতে হবে যে নির্বাণ আসলে কি। গৌতম বুদ্ধের দর্শনটা কি? আমরা শুধু জানলাম যে জীবে দয়া করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা ভাবলে হবে না। ফ্রয়েড ভাবলে হবে না যে একটা তার ওইটা শুধু সেক্সুয়াল টেন্ডেন্সির উপরে করা। এটা আমাদের দর্শন বিষয়ে আমাদের অনেক চর্চার ব্যাপার আছে। সংজ্ঞা আকারে দর্শনের বই, যেমন আত্মা, আমাদের আত্মা কি, যে স্বপ্ন বলতেছিলাম, যে স্বপ্নটা কি, আসলে স্বপ্ন কাকে বলে, এটাকে আমি সহজভাবে বলেছি সহজ দর্শন কাব্যগ্রন্থে। আর এই সহজ দর্শন কাব্যগ্রন্থ না, কাব্যগ্রন্থ কবি দীর্ঘদিন তো, যার জন্য কাব্যগ্রন্থ হয়ে যায়। ওটি দর্শন শাস্ত্র হবে কি না এটা পাঠক বলতে পারবে। আমি যেটা বলছি ওই বইয়ের মধ্যে সেটি হলো, এটাকে আমি সংজ্ঞা প্রমা বলেছি। আমি হাজারখানেক সংজ্ঞা ইত্যাদি জড়ো করেছিলাম, তার মধ্যে থেকে মাত্র 34টি সংজ্ঞা এই ছোট একটি বইতে স্থান পেয়েছে। সেই বইটির নাম সহজ দর্শন। আর তারপরে সহজ কিনা কঠিন কিনা এই ব্যাপারটা আসলে এখানে উদ্ঘাটিত হয়নি। আমি যেটা করতে চেয়েছি সেটি হচ্ছে যে সংজ্ঞাগুলো সহজভাবে আমাদের সাম্প্রতিক ভাষা দিয়ে বাক্য রচনা করে উপস্থাপন করতে চেষ্টা করেছি। আর শুভ, আপনাকে এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আমি বলবো, আমার অত্যন্ত প্রিয় কাছের অনুজ, প্রিয়, সে নিজেও কবিতা লেখে, সুন্দর আবৃত্তি করে, শিল্পী, ছবি আঁকে, অসম্ভব সুন্দর আড্ডাবাজ একটা ছেলে। তার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন।
ভালো থাকবেন সবাই।